প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব উত্তরের জেলা নীলফামারীতে। নীলফামারীর ঐতিহ্যবাহী দর্শনীয় স্থান হচ্ছে নীলসাগর। আর এই নীলসাগরের উৎপত্তিকাল থেকে শুরু করে বর্তমান পর্যন্ত যাবতীয় তথ্য থাকছে আমার এই ভিডিও জুড়ে। নিত্য নতুন দর্শনীয় স্থান এবং প্রাকৃতিক সৌন্দর্য যারা পছন্দ করেন তারা আমার এই ফেসবুক পেজটিকে ফলো করে দিতে পারেন এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। এটি হচ্ছে নীলসাগর পর্যটন কেন্দ্রের প্রধান গেট। এখানে আসার পর বামে একটি কক্ষ দেখতে পারবেন, সেই কক্ষ থেকে আপনাকে টিকিট ক্রয় করতে হবে। টিকিট ক্রয় করে ভিতরে প্রবেশ করার সাথে সাথে দেখতে পারবেন একটি মন্দির এবং হাতের ডানে রয়েছে একটি ছোট্ট হোটেল বা একটি ছোট্ট রেস্টুরেন্ট। এই ছোট্ট রেস্টুরেন্টটিতে পানি থেকে শুরু করে যাবতীয় খাবার আপনারা নিতে পারবেন, তবে বাইরের তুলনায় এখানে একটু 5 থেকে 10 টাকা বেশি নেয়। পাশাপাশি রয়েছে আচারের দোকান। আচার প্রেমী হওয়া মানে ছোটোখাটো সুখ খুঁজে নেওয়া। আচার শুধু একটি খাবার নয়, এটি আমাদের রসনার সাথে জড়িত এক আবেগের নাম। ঝাল টক মিষ্টি কিংবা মিশ্রের সাথে আচার খেতে ভালোবাসে না এমন মানুষ খুব কমই আছে। নীলসাগরের মূল গেট অতিক্রম করার পরে হাতের ডানে এবং বামে দেখতে পারবেন রড সিমেন্টের দ্বারা তৈরিকৃত বাঘ, ময়ূর, হাতি, হরিণ সহ নানা প্রজাতির পশু পাখির ফলক। এছাড়াও এই নীলসাগর দিঘির পাড়ে তৈরি করে রাখা হয়েছে ঝিনুকের মধ্যে মুক্তার ন্যায় সুন্দর একটি ফলকের মধ্যে নীলসাগর। নীলসাগরের এই ফলকটি হচ্ছে ফটোশুটের অন্যতম একটি স্থান। যেহেতু নীলসাগর একটি দর্শনীয় স্থান, তাই দূর দূরান্ত থেকে আসা পর্যটকদের থাকার জন্য তৈরি করে রাখা হয়েছে নীলসাগর রেস্ট হাউস, যা অলকানন্দা নামে পরিচিত। নীলসাগর বাংলাদেশের একটি ঐতিহাসিক দিঘি, যা নীলফামারী জেলা শহর থেকে উত্তর পশ্চিমে 14 কিলোমিটার দূরে গোরগ্রাম ইউনিয়নে অবস্থিত। এটি বিরাট দিঘি ও বিন্যা দিঘি নামেও পরিচিত। স্বাধীনতার পর নীলসাগর নামে ব্যাপক পরিচিতি লাভ করে এবং বর্তমানে এখানে ব্যাপক সংস্কার করে ভ্রমণ পিপাসুদের জন্য চিত্ত বিনোদনের ব্যবস্থা করা হয়েছে। প্রতি বছর শীত মৌসুমে এখানে অসংখ্য অতিথি পাখির সমাগম ঘটে। বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তর দিঘিটির শান বাঁধানো ঘাটটিকে একটি সংরক্ষিত পুরাকীর্তি হিসাবে তালিকাভুক্ত করেছে। মনে করা হয় ঐতিহাসিক বৈদিক রাজা বিরাট এই দিঘি খনন করেন এবং তা বিরাট দিঘি হিসাবে পরিচিত ছিল। পরবর্তীকালে বিন্যা দিঘি নামেও পরিচিতি পায়। আনুমানিক খ্রিস্টপূর্ব 8ম শতাব্দীর কোনো এক সময়ে এ জলাশয়টির খনন কাজ শুরু হয়েছিল। বিরাট দিঘির কালক্রমে এই দিঘিটি বিরাট দিঘি বা বিলটা দিঘি এবং অবশেষে বিন্যা দিঘি হিসাবে পরিচিত হয়। কারো কারো মতে রাজা বিরাট তার বিশাল গরুর পালের জন্য পানির সংস্থান করতেই এই দিঘি খনন করেন এবং তার কন্যা বিন্যাবতীর নামে এর নামকরণ করেন। পরবর্তীতে 1979 সালে নীলফামারী তৎকালীন মহকুমা প্রশাসক ও অবসরপ্রাপ্ত সচিব এম.এ. জব্বার কর্তৃক এই দিঘিকে পর্যটন ক্ষেত্র হিসেবে পরিচিত করতে কিছু পদক্ষেপ গ্রহণ করা হয় ও নীলফামারীর নাম অনুসারে বিন্যা দিঘির পরিবর্তে এর নামকরণ করা হয় নীলসাগর। নীলফামারী নীলসাগর দিঘির মোট আয়তন 53.90 একর, মূল দিঘি 32.70 একর। আনুমানিক খননকাল 8ম শতাব্দীর কোনো এক সময়ে হিন্দু শাস্ত্র পর্যালোচনা করলে দেখা যায় খ্রিস্টপূর্ব 8ম হতে 9ম শতাব্দীতে কুরুক্ষেত্রের যুদ্ধে বিরাট রাজা পাণ্ডবদের এবং রাজা ভগদত্ত কৌরবের পক্ষ অবলম্বন করে যুদ্ধে অবতীর্ণ হন। কৌরব এবং পাণ্ডবদের পাশা খেলা হয়। খেলার শর্ত অনুযায়ী পরাজিত হয়ে পাণ্ডবরা 12 বছরের জন্য বনবাসে যেতে বাধ্য হয়। পরাজিত পাণ্ডবরা বিরাট রাজার রাজভুক্ত গোগৃহে অর্থাৎ কথিত আজকের গোরগ্রাম স্বেচ্ছা নির্বাসনের স্থান মনোনীত করেন। পাণ্ডবদের তৃষ্ণা মেটাবার জন্য বিরাট রাজা তখন এই বিশাল দিঘিটি খনন করেন। বিরাট দিঘি অপভ্রংশের মাধ্যমে কালক্রমে বিরাট দিঘি বা বিলটা দিঘি এবং অবশেষে বিন্যা দিঘি হিসেবে পরিচিতি পায়। নীলসাগর দিঘির পানির গভীরতা মাঝখানে 23 ফুট জুন-অক্টোবরে এবং পার ঘেঁষে 4 ফুট। নীলসাগর দিঘিটিকে আকর্ষণীয় ও নিরাপদ স্থান হিসেবে পর্যটনের জন্য গড়ে তোলা হয় এবং সর্বোপরি অতিথি পাখির অভয়ারণ্য সৃজন করা, দিঘির পাড়ে দেশি ও বিদেশি বিরল প্রজাতির বিভিন্ন বৃক্ষরোপণ ও সংরক্ষণ করা, দিঘিকে চিত্তবিনোদন ও অবকাশ যাপনের স্থান হিসেবে গড়ে তোলা এবং মাছ চাষের মাধ্যমে আয় বৃদ্ধি করা। বর্তমানে জেলা প্রশাসকের সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্বকে সদস্য সচিব করে জেলা পর্যায়ে বিভিন্ন কর্মকর্তাদের নিয়ে 13 সদস্য বিশিষ্ট দিঘি ব্যবস্থাপনা কমিটির তত্ত্বাবধানে কার্যক্রম পরিচালিত হচ্ছে। দিঘির আয়ের প্রধান উৎস দর্শনার্থী ও যানবাহন প্রবেশ ফি এবং রেস্ট হাউস ভাড়া, মৎস্য অ্যাংলিং, জলসেচ, ফল ইজারা ইত্যাদি। নীলসাগরের এই চিত্ত বিনোদন পার্কে যদিও আগে ঘোড়ার গাড়ি দেখা যেত এবং নাগরদোলা দেখা যেত, বর্তমানে সেগুলো এখন দেখা যাচ্ছে না। পর্যটক প্রেমীদের জন্য রয়েছে এখানে বিভিন্ন রকমের রাইড, স্লিপার, দোলনা ইত্যাদি। এছাড়া দিঘির পাড়ে রয়েছে বিভিন্ন ধরনের ফুলের গাছ, জবা থেকে শুরু করে নাম না জানা অনেক ফুলের গাছ এখানে দেখা যাচ্ছে। দিঘির চারপাশে বিভিন্ন ফুলের গাছের পাশাপাশি দিঘিতে ছোট বড় অনেকগুলো শাপলা ফুলের গাছ রয়েছে। শাপলা ফুল বাংলাদেশের জাতীয় ফুল। এটি সাধারণত সাদা রঙের হয়ে থাকে, তবে লাল ও নীল রঙের শাপলাও দেখা যায়। শাপলা একটি সৌন্দর্য ফুল, তবে নীলসাগরে যখন চারপাশে শাপলা ফুল দিয়ে ছেয়ে যায় তখন এই নীলসাগরের সৌন্দর্য বেড়ে দ্বিগুণ হয়ে যায়। সারা বিশ্বে প্রায় 50 প্রজাতির শাপলা আছে, কিন্তু বাংলাদেশে মাত্র 2 প্রজাতির শাপলা জন্মে, সাদা ও লাল রঙের শাপলা। একটা রক্তকমল প্রজাতির আর অন্যটা হলো শালুক প্রজাতির। শাপলার শিকড় পানির নিচে থাকে আর ফুল ডাঁটা দিয়ে পানির উপরে ফুটে থাকে। ফুলগুলো প্রায় 5-7 দিন পানির উপর ভেসে থাকে। এর পাতাগুলো দেখতে গোলাকার ও সবুজ রঙের। নীলসাগর দিঘির পাড়ের গাছের ছায়ার কারণে এখানকার সূর্যের তাপমাত্রা থেকে মুক্তি দেয় এবং স্থানটিকে শীতল রাখে। গরমকালে যখন পর্যটকরা এখানে ঘুরতে আসেন, গাছের ছায়ায় বসে তারা আরাম নিতে পারে।
এছাড়াও এখানে বিভিন্ন পাখির কিচিরমিচির শব্দে সময়টা কখন কেটে যায় বোঝা মুশকিল হয়ে যায়। নীলসাগর যেহেতু একটি বড় দিঘি, তাই এখানে পর্যটকরা আসলে অবশ্যই হাঁপিয়ে যাবে। তাই নীলসাগর দিঘির চারপাশে কম বেশি ছোট বড় ছাউনি বেষ্টিত বসার বেদি রয়েছে। এছাড়াও এই পুকুর পাড়টিতে গরমকালে আসলে দেখতে পারবেন অনেকেই গোসল করতে আসছে। যদিও এই বড় দিঘিটিতে গোসল করার সাহস সবারই হবে না, তবে চাইলে আপনি দিঘির পাড়েই বসে গোসল করতে পারেন। প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই মূলত নীলসাগর বিখ্যাত। এর পাড়ে রয়েছে নারকেল, বনবাবুল, আকাশমণি, মেহগনি শিশুসহ অজানা হরেক রকমের ফুল ও ফলের সারি সারি বৃক্ষরাজি। এখানে প্রতি বছর চৈত্র সংক্রান্তি উপলক্ষে সনাতন তথা হিন্দু সম্প্রদায় বারুণী স্নান উৎসবের আয়োজন করে থাকে। প্রতি বছর অক্টোবর মাস থেকে শুরু করে এপ্রিল মাস পর্যন্ত নীলসাগরে অসংখ্য অতিথি অর্থাৎ সাইবেরিয়ান পাখির আগমন ঘটে। সারাক্ষণ অতিথি পাখিদের কলকাগুলিতে এখানকার পরিবেশ উচ্ছল হয়ে ওঠে এবং এখানে ভ্রমণগামী দর্শনার্থীদের মন ভরে ওঠে। প্রতি বছরের অক্টোবর মাস থেকে শুরু করে 13 এপ্রিল পর্যন্ত এখানে অতিথি পাখির আগমন উপলক্ষে মাছ ধরা বন্ধ থাকে।